প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য চর খানপুর এবং চর খিদিরপুর। আপনারা আমার সাথে থাকবেন। আমি রওনা হচ্ছি রাজশাহী বড়কুঠি ঘাট হইতে, অর্থাৎ রাজশাহী হোটেল কফি বার, সেই হোটেল কফি বারের সামনের ঘাট হইতে আমি রওনা হচ্ছি। বড়কুঠির ঘাটে 10 টাকা ঘাট ভাড়া দিয়ে এই রওনা হলাম। এখন আস্তে আস্তে যাব আমরা হচ্ছে চরখানপুর। আমার আশেপাশে দেখছেন আবাদি জমি, এবং এগুলো কিন্তু বালুর চর। বালুর চরেই বিভিন্ন ধরনের আবাদ হয়, যেগুলা পানি ছাড়াই বা এমনি ধান জাতীয় আবাদ আর কি। এগুলোকে কি ধান বলে এটা আমার সঠিক জানা নাই, তবে এটা ধান জাতীয় আবাদ। এবং এই সুন্দর চরের এই বালুময় প্রান্তর থেকে আপনাদেরকে একটা নতুন তথ্য দিই। 1947 সালের 14ই আগস্ট যখন বাংলাদেশ ভারত ভাগ হয়, তখন কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা ছিল মূল নদীর মূল স্রোতধারা। এবং আমি যেখানে নৌকায় চড়বো সেটা হলো ওই পারের খানপুর চর। অর্থাৎ খানপুর চর ছিল মূলত একটা ইউনিয়ন, ওখানে 30,000 লোকের বসবাস ছিল, এবং খানপুর চরটাই একটা খানপুর ইউনিয়ন ছিল। কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে আমাদের নদী চুক্তি নেই, যার কারণে ভারতের আহ, অবাধ পানি আসার কারণে খানপুর চর ভাঙতে ভাঙতে চরের যে ইউনিয়ন পরিষদ সেটাও ভেঙে গেছে। এবং চরের যে একটা পুলিশ ফাঁড়ি ছিল, ক্যাম্প, চরের মানুষের উপকার করার জন্যে, সেটাও নদীগর্ভে চলে গেছে। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে চরখানপুর এখন 10 ভাগের 1 ভাগ আছে, বাকি 9 ভাগ নদীগর্ভে চলে গেছে। এবং নদীর মধ্যে চলে যাওয়ার কারণে চরখানপুর আহ, এখন লোকজন বাস করে মাত্র 4,000। আর এই 4,000 মানুষের যে দুর্বিষহ জীবন, সেটাই আজ আমি দেখতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, তো আপনাদের ভালো লাগবে। চরখানপুর বালুময় প্রান্তর হলেও সেখানকার সহজ সরল মানুষ, সেখানকার সুন্দরী মেয়েরা, সহজ সরল মেয়েরা আমাকে মুগ্ধ করেছে। তো যাই হোক দর্শক, আহ, এই যে আমার এই যে আমি আবাদটা যেটা দেখাচ্ছি এটা হলো জবের আবাদ। হুম, নৌকার ঘাটে আসলাম এখন। এরা হলো নৌকার মাঝি, এদের সাথে কথা বলছি, এবং এরা বলছে 1 ঘন্টা পরে এখান থেকে যে খেয়া নৌকা সেটা ছেড়ে যাবে। এখন 1 ঘন্টায় বসে থাকতে হবে আমাকে, এমন সিদ্ধান্ত নিলাম, কারণ আমি রিজার্ভ করে গেলে যেতে পারতাম, কিন্তু যদি চরের মানুষের সাথে খেয়া নৌকায় পার হই তাহলে আমার মনে হয় আমার ভালো লাগবে। এই মর্মেই দীর্ঘ 1 ঘন্টা আমি অপেক্ষা করে বসে থাকলাম এবং এদের সাথে গল্প করলাম। এরা আমাকে চরে খানপুর যাওয়ার জন্যে যে প্রসেস প্রক্রিয়া সেটা সঠিকভাবে বুঝাই দিলেন, এবং বললেন যে এই 30 টাকা দিয়ে নৌকা পার হয়ে আপনি ওখানে একটা মোটরসাইকেল পাবেন। তা আমি বললাম, মোটরসাইকেল ওখানে দাঁড়া থাকে? তো ওরা বললো যে না, আমি রেখে দিচ্ছি। ওদের মধ্যে একজন, এই যে এই ছেলে, আমাকে একটা মোটরসাইকেল ডেকে নদীর ওই পারে আমাকে বসা রাখলেন, এবং আমাকে বললেন যে আপনি চর থেকে নেমেই ওই মোটরসাইকেল আলাকে পাবেন, এই যে ফোন করছেন দেখতে পাচ্ছেন, মোটরসাইকেলে আপনি চড়ে মোটরসাইকেল আলাকে আপনি 100 টাকা ভাড়া দিবেন। 100 টাকা ভাড়া দিলেই হবে। তো কথা মতো কাজ। আমি ওর কথা শুনেই রীতিমতো একসময় খেয়া নৌকার লোকজন
এসে পৌঁছালো এবং একটা নৌকা যে 12-14 জন যাত্রী ছাড়ে না, এই 12-14 জন যাত্রী হওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবং আপনারা দেখছেন যে 12-14 জন যাত্রী হলে আমি তাদের সাথে অর্থাৎ ওই চরবাসীর সাথে এই নৌকাতেই নদীর ওই পারে যেতে পারবো। তো প্রিয় দর্শক, ওই পারে আমাদের ভাইরাল আজিজুল ভাই আছে, তার সাথেও দেখা করব এবং আজিজুল ভাইয়ের যে বাড়ির পরিবেশ বা আজিজুল ভাইয়ের যে গ্রামের পরিবেশ অর্থাৎ চরখানপুরের যে গ্রামের পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো। এখানের এই লোক একটা নৌকার মাঝি, এই লোকের 3 মেয়ে, এই লোক 2 মেয়ের বিয়ে দিয়েছেন, এক মেয়ে আছেন। ওই লোক বলল যে আমার মেয়েটা সুন্দর, আপনি যদি পারেন একটা ভালো পাত্র দেখেন। আমি এর আগেও বলেছি যে চরের মানুষ অত্যধিক অভাবী হওয়ার কারণে ওরা কিন্তু কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এটার কারণ কিন্তু অভাব। যখন একটা মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় তখন তার পিছনে কোনো খরচ নাই, কিন্তু এটাই মূলত তারা বুঝে এবং এই বুঝাকে কেন্দ্র করেই তারা ছোট বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দেন। এই যে আমি এখান থেকে কিন্তু রাজশাহী শহরটা পুরোটাই মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। এই লোকের সাথে দীর্ঘক্ষণ গল্প করার পরে আমি রওনা হব। পদ্মার চর নদীর ওই পারে যাব চরখানপুর। নৌকার অপেক্ষায় বসে আছি। ভাই কতক্ষণ লাগবে নৌকা ছাড়তে? হ্যাঁ, এখন 1 ঘন্টা লাগবে। এখনো 1 ঘন্টা লাগবে নৌকা ছাড়তে, অর্থাৎ আমাকে 1 ঘন্টায় বসে থাকতে হবে। কোনো পথ নাই, নৌকার অপেক্ষাতেই বসে থাকা লাগবে এখন 1 ঘন্টা। যদিও কোনোদিন যাইনি, আজকে নতুন যাচ্ছি, যার অনুভূতিটা খুব আনন্দদায়ক, ভালো লাগছে। বসে আছি, কোনো বিরক্তি নেই। ঠিক আছে দর্শক, আপনারা দোয়া করবেন। মানে নৌকায় কয়জন যাত্রী হলে ছাড়বে? কম করে 10-12টা লোক। কম করে 10-12 জন। রাজশাহী শহরের বিল্ডিং গুলো এখান থেকে ক্লিয়ার দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের নৌকাটা ছাড়লো এই মুহূর্তেই। আসছে, আমরা যাচ্ছি নদীর ওই পারে অর্থাৎ চরখানপুরে। এই নৌকার মালিক কিন্তু চরখানপুরেরই এবং চরখানপুরের সাথে আরেকটি গ্রাম আছে, সেটার নাম মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে কোনো জরুরি ব্যবস্থা আছে। চরখিদিপুর। এটা একটা বড় ইউনিয়ন ছিল একসময়, 30,000 লোকের বসবাস ছিল। এ মাঝিটাকে, এ মাঝির নাম কি? সাবু ভাই, আপনি তো ভাইরাল লোক গো, এর আগে আপনাকে ভিডিওতে দেখেছি। কারাগো দেখেছে? হ্যাঁ, কিছু দিছেন না আমাকে পুরস্কার? মনে পুরস্কার দিবেন? 20 টাকা বেশি দিলাম, 20 টাকা বেশি দিলাম। ওটাও আদা হয়ে গেছে। সবাই মিলে নৌকা পার হবে এখন। কোন নৌকায় চড়তে হবে এটা তো জানি না, তবে দেখা যাক কোন নৌকায় চড়তে হবে। এই যে আমার সাথে এই সহযাত্রীরা যাবে, সবাই আমার সাথেই যাবে। এখন দেখি কোন নৌকায় চড়তে হবে। মনে হয় বসার জায়গা ওটা দেখে নিচ্ছি, সমস্যা কি? রিক্স নামা, তারপরে যাচ্ছি চর, দেখি কি বলে, চর
চরখানপুর চরখানপুর যাচ্ছি। এই নদীর ঘোলা পানি। আমার সহযাত্রীরা আমার সাথে নদী পার হবে এবং আমার মতে লাফ মারতে হয়েছে ম্যাডাম। আমাদের দেশে আমাদের দেশে খুব কষ্ট। আমার মতে লাফ মারে নামতেছে। ম্যাডাম রাস্তা পাচ্ছে না। হ্যাঁ 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 ওইখানে বসবো, ধারে বসতে পারবো না কেন? চরখানপুর কি কাজে আপনাদের? বেড়াতে কোনোদিন যাইনি। না বাড়ি ওখানে তো কোনো আত্মীয় নাই। এবার আপনারা যদি ডেকে কড়া খাইতে দেন তাহলে তো হলো। এমনি মরুভূমি জায়গাতে নিয়ে চলেছে না, কোনো আত্মীয় নাই, এমনি বেড়াতে যাচ্ছি। বেড়াতে গেলে আপনারা বেড়াতে যাবেন সকাল 10টার দিকে যাবেন, আবার বেলা 5টার দিকে আসবেন। আমরা আসলাম আর একটা নৌকা ছাড়লো, ওই বসে আছি ব্যারাম ছিল তো আরো ব্যারাম হয়েছে। এই হলো চরের ডাক্তার সাহেব, ওষুধপাতি নিয়ে যাচ্ছেন চরের মানুষকে সুস্থ করার জন্য। ডাক্তার সাহেব ভাইজান আপনার নাম বলেন একটু। মোহাম্মদ পারভেজ হাসান সাজ্জাদ। তার মানে ওনার দোকান হলো চরে। চরখানপুরের যে সৌন্দর্য সেটা আজ আপনারা আমার এই ভিডিওতে দেখবেন। আমি নদী পার হওয়ার জন্য এই নৌকায় চড়ে এখন যাচ্ছি। নৌকা ছেড়ে দিয়েছে এবং আমার সাথে চরখানপুরেরই অনেক স্থানীয় বাসিন্দা আছেন যারা আমার সাথে নদী পার হচ্ছেন। মজার বিষয়টা হলো যে চরখানপুরের মানুষ খুব সহজ সরল এবং অভাবী বলা চলে, কারণ তারা তাদের সংগ্রামী জীবন, এরা সংগ্রাম করেই চরে বেঁচে আছে। প্রায় 4000 মানুষের বসবাস। একটা ওয়ার্ডের 3 ভাগের 1 ভাগ মানুষ ওখানে বসবাস করে। এটা হচ্ছে কাটাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের একটা অংশ। জায়গা বড় কিন্তু জনগণের বসবাস পাতলা। অনেক দূরে দূরে বাড়ি, আর বাড়ি ঘর সবার খাড়ির বললেই চলে। নদীর পানি এখন ঘোলা, যেহেতু নদীর পানি বাড়ছে, নতুন পানি আসছে, তাই নদীর পানি ঘোলা। আমি পার হচ্ছি এই নৌকাতে চড়ে এবং সময় লাগবে মোটামুটি ঘন্টাখানিক। এটা অনেক বড় নদী। নৌকায় চড়েও রাজশাহী শহর কিন্তু দেখা যায়। এক পাশে রাজশাহী শহর আর নদীর অপর পাশে হলো চরখানপুর। আপনারা দেখছেন চরখানপুরের যে সৌন্দর্য, বালুময় মুগ্ধকর যে চরখানপুর,
এই চরখানপুর অনেক লোক ভ্রমণ করেছেন, বড় বড় ইউটিউবার ভ্রমণ করেছেন। এই চরখানপুরেই মিনিমাম 3 হতে 4টে সিনেমা শুটিং হয়েছে এই চরখানপুরেই। কারণ চরখানপুর জায়গাটা দেখতে সুন্দর এবং সেখানের মানুষজন সহজ সরল, একবারে গেও মানুষের কারণে অনেক মানুষই তাদের জীবনযাত্রা দেখতে পছন্দ করেন। আমি কোনোদিন যদিও যাই নাই, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি। তারপরও আজকে ইচ্ছে হলো যে যাই চরখানপুর, আমিও দেখে আসি এবং আপনাদেরকেও দেখাই। মজার বিষয়টা হলো যে 1947 সালে যখন ভারত বাংলাদেশ ভাগ হয়, তখন থেকেই চরখানপুর এবং চরখিদিরপুর এই গ্রাম দুইটি আছে। কিন্তু যেহেতু সরকারি সাহায্য সহযোগিতা নেই এবং নদীর ওই পারের চর এলাকা, যার কারণে ওইভাবে মেম্বার চেয়ারম্যানেরাও কোনো প্রকার উন্নয়ন করতে পারেনি। না পারার পিছনে কারণ হলো যে ইট, সিমেন্ট, বালি নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল ব্যাপার। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ তাদের ইনকাম কম, এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ তারা শিক্ষিত কম, শিক্ষিত নাই বললেই চলে আর কি। মানে ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, কোনো হাই স্কুল নাই, কোনো কলেজ নেই। ওই প্রাইমারি স্কুলে যতটুকু লেখাপড়া হয় অতটুকুই, তাছাড়া তো একটা গরিব মানুষের পক্ষে রাজশাহী শহরে এসে লেখাপড়া করাবে এমন সামর্থ্য নাই। আমার নৌকাটি নদীর মাঝে চরে ঠেকে গিয়েছিল, মাঝে আবারও নতুন করে স্টার্ট করলেন, এই যে স্টার্ট করছেন। এবং নদীর মাঝেও যে চর আছে, চরগুলো ঘোলা পানির কারণে বোঝা যায় না, তো নৌকার তলা ঠেকে যায়। তখন আবারও নেমে ওরা ওই ফ্যান ট্যান পরিষ্কার করে ঠেলে ঠুলে আবারও বেশি পানিতে গেলে তখন স্টার্ট করে। তো যাই হোক, চরখানপুর সম্পর্কে একটু বলি। সেখানে কোনো বিদ্যুৎ নাই, কোনো সোলার প্যানেল নেই, তারপরে কোনো প্রকার জেনারেটর চলবে তেমন ব্যবস্থাও নেই, যার কারণে সেখানকার জীবন ব্যবস্থা অত্যাধিক কষ্টদায়ক। কিন্তু তাদের সাথে কথা বললে দেখেছি তারা এই কষ্টকে কষ্ট মনে করে না। আমি অনেকবারই তাদের সাক্ষাৎকার নিয়েছি, আপনারা ভিডিওর শেষ অংশে দেখতে পাবেন যে চরখানপুরের মানুষ সুখ কি জিনিস বা কারেন্ট থাকলে কি কি সুবিধা, এটা যদিও বুঝে কিন্তু উপলব্ধি করেনি এবং ওরকম সিচুয়েশনও তাদের গড়ে ওঠেনি। তো আমি যতটুকু বুঝলাম যে আসলে তারা সহজ সরল মানুষ হওয়ার কারণেই হয়তো এটা হতে পারে। আমার নৌকাটা এখন কুলে ভিড়ে যাচ্ছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে নামার জন্যে এবং আমিও নামবো। এই যে কিছু মানুষ আসতেছে নতুন ভাবে চরে ওঠা, নৌকায় চড়ে রাজশাহী শহরে আসার জন্যে। এবং আমি একটা মোটরসাইকেল ঠিক করেছি, এই মোটরসাইকেলওয়ালা আমার জন্য অপেক্ষা করছে। এখন এই যে সবাই নৌকাতে নামছে, নৌকাতে নামার আবার কোনো চড়ার বা সিঁড়ি নেই, লাফ দিয়ে পানিতে নামতে হবে আগে, তারপরে নেমে ওই আবার উপরে গিয়ে জুতা স্যান্ডেল পরতে হবে। এমন একটা ব্যাপার স্যাপার রয়েছে, কষ্টকর ব্যাপার। তারপরও আপনারা যাবেন, ভ্রমণ করবেন, দেখবেন, ভালো লাগবে। কারণ একটা নতুন জায়গা আর সহজ সরল মানুষ, অভাবী মানুষ। এই মোটরসাইকেলটা আমি ঠিক করেছি। তো যাই হোক, আপনারা যদি কখনো চরখানপুরে আসেন তাহলে
ঘাটের ভাড়া ওই বড় কুঠির ঘাটেই দিবেন 10 টাকা পার একজনের জন্য, নৌকার ভাড়া দিবেন 20 টাকা পার একজনের জন্য, আবদার করলে আর 10 টাকা বেশি দিবেন। মোটরসাইকেল আমার জন্য অপেক্ষা করছে, আর যদি আবদার না করে তাহলে 20 টাকা দিলেই চলবে। যেমন আমি 30 টাকা দিয়েছি, আমরা দুজন আছি, দুজনের জন্য 30-60 টাকা দিয়েছি, তারা মহা খুশি। এই যে দেখেন লাভ দেয়া মানুষজন নামছে এবং কিছু অংশ মোটরসাইকেলটা দাঁড়ায় আছে, মোটরসাইকেলে আমি যাব, এই মোটরসাইকেল ম্যান। তো চরখানপুর মানুষের আয়ের উৎস অনেকটা কৃষি আবাদ, অনেক মানুষের জমি জায়গা 2-1 বিঘা করে আছে, তারপর অনেকে শহরে যারা জমি কিনে তাদের থেকে বর্গা বা ভাড়া নিচ্ছে জমি, সেখান থেকে আবাদ করে। আর নদীর মাছ ধরা তাদের একটা আয়ের উৎসের এক অংশ। এবং আমি যতটুকু বুঝলাম যে সেখানকার মানুষ খুব পরিশ্রমী, আর পরিশ্রমীর কারণেই অসুখ বিসুখ এক প্রকার কম, যদিও বৈরী পরিবেশে থাকে তারপরও তাদের অসুখ বিসুখ কম। মহান আল্লাহ পাক তাদের দেহ এবং দেহের গঠন খুব শক্তভাবে মজবুতভাবে বানিয়েছেন। আর ওরা যেহেতু হার্ড পরিশ্রম করে, যার কারণে ওদের বডি খুব স্লিম এবং শক্তিশালী বডি, এবং তারা খুব পরিশ্রম করার পরেও তারা ভালো থাকে। আর বিদ্যুৎ নাই এ ব্যাপারটা তারা উপলব্ধি করে না, কারণ সারাদিন পরিশ্রম করার শেষে যখন রাত্রে ঘুমাই, তখন যত কষ্টদায়ী হোক, এই যে আমি নামতেছি এবং আমাকেও রীতিমতো স্যান্ডেল খোলা লাগছে, নামার জন্য লাফ দিয়েই নামতে হবে এক প্রকার। তো তারা মোটামুটি সারাদিন পরিশ্রম করার পরে যখন ঘুমায়, তখন যত গরমই হোক আর যত মশায় লাগুক আর যত ঘেমেই যাক, ওদের কিন্তু ঘুম আসে। আমি ওদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আমরা যেহেতু সারাদিন ঘুমানোর কোনো সুযোগ নাই। ও আর একটা বিষয় বলি, আমরা শহরের মানুষ যেমন আমাদের খাট বিছানা সবসময় রেডি থাকে, আমরা ঘুম থেকে উঠলেও বিছানা ঠিক থাকে। ওরা কিন্তু তা না, ওরা হলো শোয়ার সময় একটা পাটি, একটা খাতা আর একটা বালিশ ঘুমায় গেল, আবার যখন ঘুম থেকে উঠলো তখন ওইলে ভাত ভুজ করে উঠে ওদের তক্তার র্যাক আছে, ওই র্যাকে টাঙায় রাখে। আপনি ওরা যদি দিনের বেলায় ইচ্ছা করে যে আমি আবার একটু 1 ঘন্টা রেস্ট নেবো, তাহলে আবার নতুন করে বিছান পাড়া লাগবে। এই আলসিতে ওরা নিজেরা দুপুরবেলায় তেমন কোনো রেস্ট নেয় না, আর যার কারণে ঘুমটা খুব দ্রুতই আসে ওদের। আকাশ খুব সুন্দর, একেবারে পরিষ্কার আকাশ, প্রচন্ড রোদ, আকাশের মেঘ পরিষ্কার দেখা যাচ্ছে। চরখানপুরে দেখলাম যে একজন গরিব বৃদ্ধ মেয়ে, তার মেয়েরা আমাকে বলছিল যে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতার জন্যে, তা আপনারা যদি কোনো ধনী দয়ালু ব্যক্তি থাকেন, অনেক টাকার মালিক হন, তাহলে এই চরখানপুরে কিছু গরিব মানুষ আছে যারা একেবারে অসহায়, তাদেরকে দান করতে পারেন। আমি আমার ভিডিও দেখে দেখে আপনারা তাদের খোঁজ খবর নেবেন, নেওয়ার পরে তাদেরকে দান করতে পারেন এবং তারা খুব উপকৃত হবে। চরখানপুরে মাত্র একটা ওষুধের দোকান, ওই ডাক্তার সাহেবের নাম হলো সাজ্জাদ হোসেন, ওনার ডাক্তারখানা থেকেই। এবং মাইনুল ভাই ভালো মানুষ, নামাজ কালাম পড়ে ভালো মানুষ। এবং যাচ্ছি চরখানপুর, আপনি আসতে যেতে পারেন,
সমস্যা নেই, কারণ যেহেতু খুব বৃষ্টিময় এলাকা, অবশ্যই আসতে যেতে পারে। আচ্ছা, 1 ঘন্টা লাগলে অসুবিধা নেই। বহুত চর এলাকা, এবং আমাদের জন্য যে মাইনুল ভাই আসছে, এই মাইনুল ভাই হয়তো আমরাকে খাতে রেখে যাবেন আশা করছি। আর যেহেতু কোনোদিন চরখানপুর আসি নাই, সেহেতু পুরা চরখানপুর ঘুরে 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 দেখব, এবং শেষ খেয়াতে আমরা রাজশাহীর উদ্দেশ্যে নদী পার হব। এবং মানুষ তারা হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে চাচিমা হেঁটে যাচ্ছে, এই যে আমার সামনে আরও হেঁটে যাওয়ার লোক আছে। তারপর অবশেষে আমাদের ডাক্তার সাহেবও কিন্তু একটা মোটরসাইকেল ভাড়া করে চড়েছেন, কারণ সত্যি এই চরময় বালু এলাকায় হাঁটা একটু কষ্টকর। তারপরে যে ছোট আপুটিও হেঁটে যাচ্ছে। তারপরে এই যে আমাদের ডাক্তার সাহেব দেখুন, একসাথে পার হলাম, একটা মোটরসাইকেল ভাড়া নিয়েছেন। এবং যাও যাও যাও, আমরা ডাক্তার সাহেবের সাথে সাথে যাবো, যাও। একই পাড়ায় বাড়ি না? হ্যাঁ, আপনাদের সাথে মিতালি পুরা খোলা চর আর চর ছাড়া আর কিছু নাই, পুরা চর দেখছেন। এবং বালির চর, বালি আর কাঁচা ঘাস হচ্ছে। আচ্ছা ভাইজান, এই চর কি পানিতে ডুবার সম্ভাবনা আছে? ডুববে। তার মানে আমি আর কিছুদিন পরে আসলে হয়তো এই চর দেখতে পাইতাম না, পানিতে ডুবে যেত। তো যাক, আমি মোটামুটি একটা ভালো সময়ে এসেছি। আজ তো চরখানপুর হাট, এবং দেখুন খুব রিস্ক, কিন্তু রিস্ক। তারপরে এদের কাছে ব্যাপার না, এরা হলো আমাদের চাইতো মোটরসাইকেলে খুব এক্সপার্ট। আমরা মোটরসাইকেল চালাই তো সমতলে, তো এরা যেহেতু বালি এবং খেড়ের মধ্যে দিয়ে চালাই, ওই জন্য এদের মোটরসাইকেল চলার যে দক্ষতা, এটা আমাদের থেকে অনেক বেশি, এটা আমি মনে করি। কারণ আমার মনে হয় না যে আমি আমার মোটরসাইকেল নিয়ে আসলে আমি এই রাস্তা দিয়ে চালাতে পারতাম, এটা আমার মনে হয় না। তো যাই হোক, এই যে 3জন ইয়াং যুবক হাঁটা ধরেছে, মোটরসাইকেল ভাড়া না নিয়ে হাঁটা ধরেছে 3জন ইয়াং যুবক। দেখুন, ইয়াং যুবক, তোমরা হেঁটেই চলে যাবে, যদি আরও বেশি দূর হতো হেঁটেই চলে যাবে। পুরা খাড়ের জঙ্গলের মধ্যে পড়ে গেলাম, হারাই যাওয়ার সম্ভাবনা নাই, কারণ ভাইরা চরের মানুষ, সেহেতু আমরা হারা চলে যাচ্ছি বলা যায়। এবং নিশ্চিন্তে এক সময় এই খাড়ের জঙ্গল দিয়েই চরখানপুরে হয়তো পৌঁছাব। এবং রাস্তা অবশ্যই রিক্সিময়, কিন্তু বালু একটু পিছলালে ঠাক্কাস করে পড়ে যাওয়ার সম্ভাবনা একটাই রয়েছে। ওই সামনেরটা চরখানপুর, এবং দেখুন এই যে পুরা এলাকাটা এখন কি একটা গাছ যেন হয়েছে, জানি কি গাছের নাম ভাই? ছাউ গাছ। এই গাছগুলোর নাম হচ্ছে ছাউ গাছ। এবং এলাকা গাছটা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কোনো বাড়ি ঘর এখনো হয়নি, যেহেতু নদীর পানি আছে এখানে,
কাঁসার জঙ্গল। আর নিশ্চিতভাবে বলা যায় এই কাঁসাই একসময় শহর বড় বড় হলে কাঁচা বিক্রি করা হবে। এবং ওই যে দূরে দেখা যায় খানপুর খানপুরে ক্যাম্প আছে, খানপুর একটা ক্যাম্প আছে। ভারতের বর্ডার দেখা যায় কাছে না মোটর সাইকেলে চড়াই তো অনেক পথ হেঁটে যেতে হতো। যারা মোটর সাইকেলে চড়ে না তারাকে অনেক পথ হেঁটে যেতে হবে। মোটর সাইকেলে চড়াই অনেক পথ সাইকেলে চড়ে চড়াই পথে আমার পথে থাকা সম্ভব নয়। তারপরেও আমার ক্যামেরাম্যান কিন্তু বলছিল হেঁটে যাও, প্রচণ্ড রোদ, আমি হেঁটে যাওয়ার পক্ষে ছিলাম। ঝাউ গাছ আর কাঁচার বনের মাছ দিয়ে আমরা যাচ্ছি এবং চলে আসছে হয়তো তার খানপুরের ধারের কাছে। এইটা হলো চর লবো না না, এটা হলো 10 নম্বর। 10 নম্বর মাঝার সেটাই তো। কণ্ঠকাকীর্ণ রাস্তা এবং আমার পিছনে দেখুন রাজশাহী শহরের বিল্ডিংগুলো এখনো দেখা যায়। আমাদের ডাক্তার সাহেব দেখুন পানি পান করছে, যেহেতু উনি ডাক্তার সাহেব বলে এখন কথা না, 2 মাস চলে গেছে ওষুধ দিতে শহরে এসেছিলেন, তাই পানি পান। হতে পারে ফুল ঘেসে পানি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আনতে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শেষে নয়, আমি আপনাকে ডেকে নেবো যাওয়ার সময়। চলে গেল যারা ওরা চলে গেল, যাক আমি এই মুক্তিযোদ্ধাদের একটা নৌকায় চড়বো। এবং কোন নৌকায় চড়বো তোমরা বলো, তোমরা যে নৌকায় চড়তে বলবা ঠিক আমি সেই নৌকায় চড়বো। এই নৌকায় চড়লে ভালো হবে। আচ্ছা ওকে ঠিক আছে। এত গোবর কেড়ে গরু থাকে এই তুমি এখানে দাঁড়াও, আমি ওখানে যাই, তুমি আমাকে আল্লাহ
ওখানে ওখানে দাঁড়া, বসো, ওখানে বসো, বসো, বসো। পড়ে যাচ্ছিলাম তো। পানি বেশি নাই। ভিডিও করো, ভিডিও করো। কি পরিস্থিতি দেখো, ক্যামেরায় লাগে না। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে কি অবস্থা। হ্যাঁ, আল্লাহ পাক অনেক কিছু শিক্ষার ব্যাপার রয়েছে। আমাদের ডাক্তার সাহেব, আপনার সাথে যাওয়ার সময় একবার দেখা করবো। আপনার মাদারি পাবেন, মাদারি পাবেন, মাদারি মাদারি পাবেন। আপনি চেষ্টা করবেন শেখালো, কিন্তু নৌকালা থানা মাঝে বলে দিচ্ছে 5টার পরে। রাহুল নৌকার মাঝি আর হলো পথ প্রদর্শক। রাহুল হচ্ছে নৌকার মাঝি আর মুখাপি হলো পথ প্রদর্শক। অর্থাৎ কি করছেন যে কোন ঘাটে এই নৌকাটা রাহুল নৌকার মাঝি, লোকেশন ট্র্যাকিং মাস্টার। এবং আমার এরা নদী এবং নদীর জন্য একবারে খুবই সাহসী। ছোট থেকেই একবারে জন্মলগ্ন থেকে যেহেতু এরা নৌকা চালায়, এরা যথেষ্ট সাহস। এবং দেখুন, আমি এখন নৌকা থেকে নামার চেষ্টা করছি এবং আমি গেলাম। ক্যামেরাটা নিয়ে আসুন। ঝুঁকালে পড়ে যাবো কিন্তু। লড়াও না, থামো। যাও, ওপরের দিকে যাও। হ্যাঁ, রাহুল এবং মুখাব্বির কয়টা ভাড়া? হ্যাঁ, আমি যেদিন দেখি রাহুল অ্যান্ড মুখাব্বির দুজন মিলে আমাকে পার করলেন। আবারও আসার সময় এদের দুজনের সাথে আমি একটা সেলফি উঠাবো। ঠিক আছে, চলো, লেটস গো। পাহাড়ের মতো ঢালু পথ হয়ে আমি উঠতেছি এবং ঢালু পথ দিয়ে চর খানপুর আমাকে স্বাগতম জানাচ্ছে। এবং এই যে ঝুপড়ি গাছ, এটা ঝুপড়ি গাছ,
আর ছোটকালে আমি এই গাছটার নাম জানতাম কিন্তু ভুলে গেছি। এই গাছটার নাম কি বলতো? আরে এটা এটাই তো হাগড়া 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 হ্যাঁ, এটা হাগড়া। রাইট, ইউ আর রাইট। ও বলেছে এটা হাগড়ার গাছ। আমি ছোটকালে তাই জানতাম এটা হাগড়ার গাছ। দেখতে আচ্ছা, চলে আসলাম চর খানপুর এবং আমি খুব ক্লান্তি অনুভব করছি। তোমার নাম? তোমার নাম হাসিবুল ইসলাম নাকি? আচ্ছা, চর খানপুর হাট কোন দিকে পড়ে? আচ্ছা, চর খানপুরের যে আজিজুল ভাই এর বাড়ি কোন দিকে? এখানে হাটের কাছে এই সাইডে। ওই বস্তা মাত্র হাটে এসছে ওটা আজিজুল ভাই। ভালো করে দেখো তো ওটা আজিজুল ভাই কি? শিওর? আপনার সাথে দেখা করার দরকার আছে। আজিজুল ভাই, কোথায় গেছিলেন আপনি? যাই হোক, আপনার পরিচিতি আছে। ওই দূরে থেকে এক লোক বললো যে আপনি যে আজিজুল ভাইকে খুঁজছেন সে আজিজুল ভাই ওটাই। আজিজুল ভাই নৌকায় ভাড়া লিয়েছে হলো মোটর সাইকেলের দুজন নিল 150 টাকা। হ্যাঁ হ্যাঁ, অত তো হাঁটা সম্ভব নয়। হাঁটাও লাগতো না। আমি অনেক ভিডিওতে আপনাকে দেখেছি, দেখার পর মনে হতো যে আমি আজিজুল ভাই যখন আসছে আপনাকে তো সারা বাংলাদেশ না সারা পৃথিবীর লোক ছিল। আপনাকে সারা পৃথিবীর লোক ছিল। বাড়ি আছে পানি পড়ে যাচ্ছে, এখন তো গাড়া হবে। ভাই মাথা নিয়ে বসি। আসসালামু আলাইকুম। আজিজুল ভাইয়ের বাড়ি এসে পৌঁছালাম। তুমি কি আজিজুল ভাইয়ের মেয়ে? এটা আজিজুল ভাই আপনার মেয়ে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। আচ্ছা, আর এটা কি? তাই, মাশাআল্লাহ, ছেলে মেয়ে বড় বড় হয়েছে, টেনশন নাই। এটা হলো আজিজুল ভাইয়ের বাড়ি। আমাদের সামনে বসে আছে আজিজুল ভাই। অনেক প্রত্যাশিত মানুষ, বছর খানিক থেকেই চেষ্টা করছি ভাইয়ের সাথে দেখা করবো, হয় না। আর এই ভাবি শুধু ইন্টারনেটে দেখেছি, আজ বাস্তবে দেখছি। আর আজিজুল ভাইয়ের মেয়ে ওইটা, আর এই ছেলেকেও দেখেছি কিন্তু ইন্টারনেটে, আজকে বাস্তবে দেখছি, খুব ভালো লাগছে। তো যাক, মহান আল্লাহ পাক কপালে লিখলে সবকিছু হয়।